শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় জানিয়ে দেব দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর। আর প্রতিদিনকার মতো খবরটা যতখানি করে বলবো আজ কোথায় কি হলো সব আপডেটগুলো একসাথে তারা জেনে যেতে পারবেন। আর নিয়মিত এই আয়োজনে নুসরাত বিশ্বে সবার সাথে আছি, স্বাগত জানাচ্ছি সবাইকে সব খবরে। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে নানা প্রস্তুতি চলছে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে। পুরো এলাকায় থাকছে 3 স্তরের নিরাপত্তা, এমনটি জানিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। সকালে শহীদ মিনারের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তিনি এই তথ্য জানিয়েছেন। বলেছেন, শহীদ দিবস পালনের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এ সময় র্যাবের ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল ইউনিট বিশেষ মহড়া করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর এ.কে.এম. গোলাম রাব্বানীও শহীদ মিনার পরিদর্শন করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সার্বিকভাবে 21শে ফেব্রুয়ারি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এই দিনের শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় সবার সহযোগিতা চান প্রক্টর। রাত 12:01 রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন ভাষা শহীদদের প্রতি। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে শহীদ মিনার। 5টি সেক্টর বিভক্ত করে আমরা এখানে পর্যাপ্ত অবজারভেশন পোস্ট স্থাপন করা হবে। তাছাড়া বিভিন্ন স্পেশালাইজড ইকুইপমেন্ট আমরা এখানে মোতায়েন করব নিরাপত্তার জন্য। আমাদের ডগ স্কোয়াড থাকবে, আমাদের বম্ব স্কোয়াড থাকবে। আমাদের প্রস্তুতি চূড়ান্ত। আমরা শুধু কয়েক ঘন্টার অপেক্ষায় আছি। জাতির সর্বস্তরে সবাইকে আমরা সাদরে গ্রহণ করব। পাশাপাশি 12:01 যে আনুষ্ঠানিকতা রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু হয় মহামান্য এবং প্রধানমন্ত্রীকে দিয়ে, সেই রাষ্ট্রীয় আচারকে আমরা স্মরণে রেখে অনুষ্ঠানটা সাজিয়েছি। দর্শক, আমরা প্রস্তুতি সম্পর্কে আমাদের সহকর্মীদের কাছ থেকে আপডেট জানবো। এই মুহূর্তে শহীদ মিনারে আছেন সহকর্মী সাব্বির আহমেদ, তার কাছে যাচ্ছি। সাব্বির, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি তো শ্রদ্ধা জানাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা কিছুক্ষণ আগে সেই খবরগুলোই জানাচ্ছিলাম। আপনার কাছে লাস্ট কি আপডেট আছে একটু দর্শকদের জানিয়ে দিবেন। বৃষ্টির সর্বশেষ যে প্রস্তুতি, শহীদ মিনারের সামনের আলপনা আঁকা থেকে শুরু করে দেওয়াল লিখন সহ আনুষঙ্গিক সব ধরনের প্রস্তুতির শেষ পর্যায়ে ছিল। কিছুক্ষণ আগে এসেও দেখেছি, এখন যদিও দেখছি শহীদ মিনারের সামনের পুরো সড়ক ফাঁকা, কোনো মানুষের উপস্থিতি নেই। শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে কার্যক্রম, আইন শৃঙ্খলার পরিস্থিতির নিয়ন্ত্রণে নিচ্ছেন এবং এইমাত্র এসএসএফ এসে তাদের পুরো এলাকাটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। এবং এতক্ষণ পর্যন্ত যে এখানে জনসাধারণের উপস্থিতি ছিল, শিল্পীরা চালু করার, শিক্ষার্থীরা যে সড়কে আলপনা আঁকার বাকি কাজটুকু করছিলেন, সেই কাজগুলো শেষ করেছেন। অর্থাৎ শহীদ মিনার প্রাঙ্গণে, শহীদ মিনারের সামনের অংশের সেই কাজগুলো শেষ করেছেন। সাথে সাথেই এসএসএফ তাদের নিয়ন্ত্রণে নিয়ে সাধারণ মানুষের উপস্থিতি এখন আসলে এখানে একেবারে নেই বললেই চলে, কারণ পুরো নিরাপত্তা বেষ্টনীর ভিতরে এই শহীদ মিনার প্রাঙ্গণ পুরোটা ঘিরে রাখা হয়েছে। অন্যদিকে প্রস্তুতির যে ব্যাপার, একেবারে সড়কের যে অংশ অর্থাৎ সামনের দিকেও যে আলপনা আঁকা, সেটি এখানে কিছুক্ষণ পরেই হয়তো বাকি সড়কগুলো বন্ধ করে দেওয়া হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী সহ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব ফোর্সেস, তারা তাদের পয়েন্টে পয়েন্টে তাদের অবস্থান নিয়ে নিয়েছেন এবং সামনের অংশের যে সড়ক বন্ধের কার্যক্রম সেইগুলোতে এখন মূলত ব্যস্ত আছেন এবং বাকি সড়কগুলোতে এখনও যানজট রয়েছে। সাধারণের উপস্থিতি, জনসাধারণের উপস্থিতি এখনো পর্যন্ত যেটি ছিল সেটি সরানো হচ্ছে। আশেপাশের সড়কগুলো ফাঁকা হয়ে গেলে বাকি রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হবে, সেই কার্যক্রমের প্রস্তুতি এখন আইন শৃঙ্খলা বাহিনী নিচ্ছেন। এখন পর্যন্ত আসলে যতটা যে রাত 12টার পর থেকে ভিআইপি অর্থাৎ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তারা আসবেন, তারা শ্রদ্ধা জানাবেন এবং তারপরেই জনসাধারণের জন্য জায়গাটি একেবারে উন্মুক্ত করা হবে। বৃষ্টি, ধন্যবাদ সাব্বির। একটু ঢাকার বাইরে নজর রাখতে যেতে চাই চট্টগ্রামের সহকর্মী শিহাব জিসান আছেন সেখানে। জিসান, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাচ্ছিলাম, আপনার ওখানকার প্রস্তুতি সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। গত কয়েকদিন ধরে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারকে ঝেড়ে মুছে পরিষ্কার করা হচ্ছিল এবং আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে শহীদ বেদিতে নতুন করে রং করা হয়েছে। শহীদ মিনার বলা যায় যে নতুন রঙে রেঙেছে শহীদ মিনার, নতুনভাবে রং করা হয়েছে এবং এই মুহূর্তে সেক্টর কমান্ডার ফোরামের একটি প্রোগ্রাম অনুষ্ঠান হচ্ছে এখানে শহীদ বেদিতে এবং শহীদ মিনার পুরোপুরি প্রস্তুত বলা যায়। সামনে দুই সড়কের দুই পাশে বাঁশের ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে যাতে করে মানুষজনের আসা যাওয়ার সুবিধা হয়। রাতের 12:01 শহীদ
বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদেরকে স্মরণ করা হবে এবং শহীদ মিনার পুরোপুরি ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে যাতে করে আজকে রাতে সবাই এসে শহীদদেরকে স্মরণ করতে পারে, শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানাতে পারে। আর একটু প্রশাসনিক প্রস্তুতির কথা যদি আমরা বলি, প্রশাসন পুরোপুরি প্রস্তুত। আমরা কথা বলেছিলাম পুলিশ প্রশাসনের সাথে, তারা যেটি বলেছেন যে আজকে রাতের 9টা থেকে তারা মূলত তাদের যে প্রস্তুতি সেটি শুরু করবেন এবং তারা পুরোপুরি প্রস্তুত। পুরো শহীদ মিনারকে ঘিরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে, 4 স্তরের নিরাপত্তা এখানে থাকবে। আর একটু জানাতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারুকলার কিছু শিক্ষার্থীরা এসেছেন, তারা এখানে শহীদ মিনারের সামনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি মূলত এখানে কাজ চলছিল মুসলিম হলের এবং সেই রাস্তাটিকে এতদিন তারা ফাঁকা পাননি, কিন্তু আজকে বিকেলের পর থেকে সেই রাস্তাটি যখনই ব্লক করে দেওয়া হয়েছে তারা এখন রাস্তায় আলপনা আঁকার জন্য তারা এখানে জড়ো হয়েছেন। তারা একটু পরে হয়তো সেই আলপনা আঁকা শুরু করবেন এবং তারা যেটি বলছেন যে তারা 2 ঘন্টার সময় লাগবে তাদের পুরো রাস্তাটা আলপনা করতে। তারা 21-এর রঙে পুরো রাস্তার রাঙিয়ে তুলবেন এবং সব মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামের শহীদ মিনার পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং আজকে রাতের 12টা 1 মিনিটে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি প্রদানের মধ্য দিয়ে আমরা চট্টগ্রামবাসী ভাষা শহীদদেরকে স্মরণ করবে। বৃষ্টি, অনেক ধন্যবাদ। শিহাব জিসান, বরিশাল থেকে ঘুরে আসবো এবারে। সহকর্মী কাউসার হোসেন যোগ দিয়েছেন আমার সাথে। কাউসার, বরিশালে শহীদ মিনারে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে একটু জানাবেন। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশালে আসলে যে ধরনের প্রস্তুতি নেওয়া উচিত এবং সেই ধরনের প্রস্তুতি কিন্তু এর মধ্যে আসলে সম্পন্ন হয়েছে। আজ কিন্তু মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আজ দুপুরে সারাদিনই কিন্তু তারা এই আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বা নির্বিঘ্নে এই দিবসটি উদযাপন উপলক্ষে তারা কিন্তু আসলে কয়েক দফা বৈঠক করেছেন। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে আসলে এখানকে আসলে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আসলে যে দিক থেকে মানুষ আসবেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, যারা শহীদ বেদিতে আসবেন তারা যে দিক থেকে প্রবেশ করবে সেই দিক থেকে কিন্তু আসলে তারা বের হতে পারবে না। তাদের জন্য আসলে বের হওয়ার জন্য আলাদা রুট নির্ধারণ করা হয়েছে এবং প্রত্যেকটি রাস্তা আসলে প্রবেশ পথে এবং বের হওয়ার পথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ, র্যাবের সদস্যরা থাকবেন। এবং এছাড়াও কিন্তু শহীদ মিনার আজ এই আসলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে কিন্তু 7 দিন ব্যাপী আসলে বিভিন্ন কর্মসূচি চলছে। এই মুহূর্তে কিন্তু এখানে যারা শিল্পীরা রয়েছেন তারা গান প্রবেশ করছেন, পরিবেশন করছেন এবং ধীরে ধীরে কিন্তু সাধারণ মানুষ শহীদ বেদিতে আসতে শুরু করছেন, শহীদ বেদি চত্বরে আসতে শুরু করছেন এবং যতই আসলে সময় গড়াচ্ছে মানুষ কিন্তু আসছে। এছাড়া কিন্তু বৃষ্টি শহীদ বেদির আমার ডান পাশে কিন্তু বরিশাল রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে কিন্তু আসলে মুক্তিযুদ্ধের দলিল প্রদর্শনের কিন্তু আয়োজন করা হয়েছে। বৃষ্টি, অনেক ধন্যবাদ কাউসার হোসেন। দর্শক, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন, কেন্দ্রীয় শহীদ মিনার সার্বিক প্রস্তুতির খবর জানাচ্ছিলেন। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পার্বত্য জেলা খাগড়াছড়ির কেন্দ্রীয় শহীদ মিনারে নামবে হাজারো মানুষের ঢল। দিবসকে ঘিরে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি রং, আলপনা ও ফুলের চারায় সাজানো হয়েছে শহীদ মিনার প্রাঙ্গণ। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারকে সাজাচ্ছি, এগুলো আমার প্রিয় কাজ এবং আমি এই সমস্ত কাজকে ভালোবাসি। ভাইরা যে এই ভাষার জন্য অনেক আন্দোলন করে আমাদের ভাষা স্বর ও সরায়া রস্যি দীর্ঘি এগুলাকে তুলে ধরছে, আমি এগুলা এখন অঙ্কন করতেছি। এই কাজটা করে আমার অনেক ভালো লাগে, এটা মানে এটা একটা উল্লাস আর কি। যে ভাষার জন্য, যে বর্ণমালার জন্য, যে শহীদদের জন্য আমাদের এই আয়োজন, তাদের যথাযথভাবে যাতে আমরা সম্মান প্রদর্শন করতে পারি, সেখানে আলো সেবা থেকে শুরু করে পয় নিষ্কাশন সেবা থেকে সকল কিছু বিষয়কে আমরা একসাথে দেখার চেষ্টা করি। অন্য ভাষা শেখা জরুরি, তবে সবার আগে মাতৃভাষার প্রতি গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, মাতৃভাষা রক্ষায় আওয়ামী লীগ সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। নিজস্ব ভাষা, সংস্কৃতি ও কৃষ্টি রক্ষা করে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ওসমানী মিলনায়তনে 21 পদক প্রদান অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। একটি দেশ নিয়ে চলতে পারে না, সারা বিশ্বকে নিয়েই চলতে হয়। তাই অন্য ভাষা শেখার প্রয়োজনীয়তা আছে, কিন্তু তাই বলে নিজের ভাষাকে ভুলে যাওয়া বা নিজের ভাষা বিস্মৃত হওয়া এটা আমাদের জন্য মোটেই ঠিক নয়। তবুও
ঘটনাচক্রে অনেক কারণে হয়তো মানুষকে বাইরে থাকতে হয়, কিন্তু তারপরেও ভাষার মর্যাদাকে সবসময় আমাদের দিয়ে যেতে হবে। পাঠক দর্শকের পদচারণায় জমজমাট অমর একুশে গ্রন্থমেলা। গল্প, কবিতা, উপন্যাস, ভ্রমণ কাহিনী সহ পছন্দের বই কিনতে স্টলে স্টলে ঘুরে বেড়াচ্ছেন ক্রেতা পাঠক। আগামীকাল ভাষা দিবসে পাঠক সমাগম বাড়ার পাশাপাশি বেচা বিক্রিও বাড়বে বলে আশা করছেন প্রকাশকরা। প্রতিদিনই মেলায় নতুন বই আসছে। সব মিলিয়ে এখন পর্যন্ত মেলায় বই এসেছে 2881টি। এছাড়া অন্যান্য সাপ্তাহিক ছুটির দিনের মতো আগামীকালও সকাল 11টা থেকে দুপুর পর্যন্ত শিশু প্রহর থাকছে। আর এবারে সরাসরি একটু একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকেই ঘুরে আসবো। সহকর্মী নাজমুল হোসেন আছেন সেখানে। নাজমুল, আগামীকাল ভাষা দিবস ঘিরে বইমেলার প্রস্তুতি কেমন দেখছেন? এছাড়া আজ পাঠক ক্রেতার উপস্থিতি কেমন দেখছেন, একটু জানিয়ে দেবেন। বৃষ্টি আজকে কিন্তু দর্শনার্থীর চেয়ে কিন্তু পাঠক বেশি। যারা বই কিনেন কিংবা এর আগে বইমেলাতে এসে বই দেখে গিয়েছেন, আজকে কিন্তু তারাই বেশি কিন্তু বই কিনছেন। আমি একটু পেছনে দেখাতে চাই, বেশ জনসমুদ্র যদি বলা যায় এরকম কিন্তু নয়, যেটি আগামীকাল বইমেলায় আমরা নিশ্চয়ই দেখতে পাবো। প্রচণ্ড পাঠক এবং দর্শনার্থীদের যে ভিড়, সেই ভিড় ছাড়াও কিন্তু আজকে যে বিষয়টি দেখছি সেটি হচ্ছে যে বেছে বেছে পছন্দের বই কেনা আর কি। অনেকেই যেটা বলছেন যে আসলে বইয়ের সংখ্যা প্রায় কাছাকাছি 3000-এর মতো বই নতুন এসেছে এবারের 3 সপ্তাহে অমর একুশে বইমেলায়। কিন্তু আসলে মানসম্মত বই কতগুলো এসেছে এটি হচ্ছে দেখার বিষয়। তো এই জায়গাটিতে পাঠকদের যেমন রুচিবোধেরও ব্যাপারটি আর রয়েছে, এবং একই সঙ্গে যারা আছেন তারাও কিন্তু যারা প্রকাশক তাদের দায়িত্ববোধটা আছে। সব কিছু মিলে এখানে বিভিন্ন রকম পাঠকরা আছেন। আমি পাঠকের সঙ্গে কথা বলবো যে কেমন লাগছে। এবার তো বড় পরিসর। হ্যাঁ, এবার পরিসরটা অনেক বড় হয়েছে, যার কারণে আমরা যারা বই কিনতে আসি তাদের জন্য অনেক সুবিধা হয়েছে। কারণ একটু খোলামেলা পরিবেশ থাকলে আমাদের আসলে ভালো লাগে, যে ভালো করে দেখে আমরা বইগুলো কিনতে পারি। ধন্যবাদ। যেটি বলছেন যে আসলে বই কেনার বা যে আগ্রহটা সেটা কিন্তু পাঠকের আছে, পছন্দ তো করবেই। তো আরও মেলা আগামীকাল তো অনেক শিশুরা আসবেন, শিশু প্রহর, সাপ্তাহিক ছুটি, আবার ভাষা দিবস, সবকিছু মিলে জমজমাট হবে মেলা বোঝাই যাচ্ছে। অনেক ধন্যবাদ নাজমুল যোগ দেবার জন্য। এদিকে রাজশাহীতেও শুরু হয়েছে 4 দিনব্যাপী গ্রন্থমেলা। বিকেলে বড়কুঠি মঞ্চে মেলার উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন ভাষা সংগ্রামী মোশাররফ হোসেন আকুঞ্চি, মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল মান্নান সহ আমন্ত্রিত অনেকেই। বই বিমুখ হওয়ায় সমাজে নানা অসঙ্গতি দেখা দিচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা। ভালো বই পড়তে তরুণদের আরও উৎসাহিত করেন তারা। মেলা চলবে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। খোলা থাকবে প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। নিজ গ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য দেশে ফিরলেন লন্ডনের রামসগেট শহরের মেয়র রওশনারা রহমান। মেয়র হওয়ার পরে মানিকগঞ্জে এই মেয়ে প্রথমবারের মতো গ্রামে ফিরলে দেওয়া হয় ব্যাপক সংবর্ধনা। মাতৃভাষা নিয়ে গর্বিত রওশনা আরও জানিয়েছেন, সন্তানদেরও বাংলা শিখিয়েছেন। লন্ডনে থেকেও তার পরিবারের সবাই বাংলায় কথা বলেন। রওশনারা মনে করেন যে যেখানেই থাকুক না কেন নিজের ভাষা ও সংস্কৃতি রক্ষায় কাজ করা উচিত। লন্ডনের মতো একটা শহর রামসগেটের মেয়র হওয়া, এটা আসলেই অনেক গর্বের। এই এলাকার মানুষের জন্য কিছু করার চেষ্টা করছেন। রিসেন্টলি একটা স্কুল, একটা প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল, ইভেন একটা কলেজের ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য আমি 21 ফেব্রুয়ারি পালন করব এবং রফিকনগরেও যাব। আমার বাচ্চারা ছোটবেলা থেকে বাংলা ভাষা শেখানোর চেষ্টা করেছি, এবং সে লেখাপড়া শুধু কথা বলা না, আমার ছেলে লিখতেও পারে এবং জিসিএসসি সে বাংলা করেছে। চুরিহাট্টা ট্র্যাজেডির 1 বছর আজ। কালো ব্যাজ ধারণ করে ভয়াবহ সেই দিনে নিহতদের স্মরণ করেছে স্থানীয়রা। এছাড়া নানা কর্মসূচি রয়েছে দিনভর। সকালে ওয়াহিদ ম্যানশনের সামনে জড়ো হয়ে কালো ব্যাজ ধারণের মধ্য দিয়েই আজকের দিনে কর্মসূচি শুরু হয়। এছাড়াও কুরআন খতম ও দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছে বিভিন্ন সামাজিক সংগঠন। চকবাজার ভিত্তিক বিভিন্ন পেশাজীবী সংগঠনও অংশ নিয়েছে এতে। আর এই ঘটনায় দায়ীদের বিচার ও ক্ষতিপূরণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি চলে। ওয়াহিদ ম্যানশনের সামনে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন চুরিহাট্টায় ক্ষতিগ্রস্তদের অনেকেই। ছোট ছোট বাচ্চাগুলোর দিকে যখন আমাদের হঠাৎ রাস্তাঘাটে দেখা হয়, আমরা তাদের মুখের দিকে তাকাতে পারি না। যেহেতু আমরা সমাজের যারা আছি সবাই অপরাধী, তাদের কাছে তাদের জন্য সরকার যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। অনেক কাগজপত্র অনেক জায়গায় জমা দিয়েছি, নগর ভবন জমা দেওয়া হয়েছে। এই আগুনে আমি হারিয়েছি আমার আপন চাচাতো ভাইকে। আমার চাচার একমাত্র সম্বল ছিল সে। যে সমস্ত কেমিক্যালের গোডাউন, সেগুলো এখনো চূড়ান্তভাবে শেষ হয় না আমাদের জানা মতে।
আতঙ্ক, উদ্বেগ আর শোকের একটি বছর পার হলো রাজধানীর চকবাজারে। গত বছর এই দিনে চুরিহাট্টায় পুড়ে অঙ্গার হয় ৭০ জন। ওয়াহেদ ম্যানশনের ভিতরে রাসায়নিক গ্যাসের বিস্ফোরণ এবং আগুনের সেই ক্ষত স্থানীয়রা বয়ে বেড়াচ্ছেন এখনও। কিন্তু এখনও সেই এলাকা থেকে সরেনি রাসায়নিক কারখানা এবং গোডাউন। দেওয়া হয়নি মামলার চার্জশিটও। চুরিহাট্টায় আগুনে নিহতরা ফিরে আসবে না। কিন্তু এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই উদ্যোগ নিতে হবে। পুরান ঢাকায় কেমিক্যালের আনাগোনা এখনো হচ্ছে, আপনার রাতের বেলা 2টা-2:30টার সময় প্রোডাক্ট নামতেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো যে এই পুরনো ঢাকার থেকে কেমিক্যাল সরানো হোক। যাদের এরকম শাস্তি হওয়ার কথা ছিল তারাও খোলা ঘুরতেছে, আমরা কোনো বিচারই পাইনি। এটা বিচার তো থাক দূর কথা, আমাদের এই প্রতিবেদনটাই জমা হয়নি। একার কোনো সংস্থার দায়িত্ব না, এটা আমরা কয়েকটা সংস্থা মিলে কাজ করছি। এখানে বছরের পর বছর ধরে আপনার এটা ব্যবসা চলতেছে। এই ব্যবসাটা হঠাৎ করে এক জায়গায় সরিয়ে নেওয়াটাও একটা ডিফিকাল্টিজ আছে। কেউ হারিয়েছেন সন্তান, কেউ ভাই বোন। চুরিহাট্টার আগুন এতিম করেছে ছোট ছোট শিশুকে। এক রাতের আগুন নিমিষে মুছে দিয়েছে শত পরিবারের স্বপ্ন। হারানো মানুষটির স্মৃতি নিয়ে বেঁচে আছেন স্বজনরা। কেঁদে কেঁদে পার করেছেন একটি বছর। সবার চাওয়া অগ্নিকাণ্ডের জন্য দায়ীদের শাস্তি এবং সরকারি সহায়তা। চুরিহাট্টার আগুনে মারা যাওয়া 20টি পরিবারের গল্প কম বেশি একই রকম। এখন সরকারি সহায়তার পাশাপাশি তাদের চাওয়া অগ্নিকাণ্ডের জন্য দায়ীদের কঠোর শাস্তি। মেয়ের জন্য অপেক্ষা করতে করতে ভালো লাগে না। ওই মেয়েটার ছবিটা আমার ভাসে, সাদা শাড়িটা পরা ছিল, কালো ব্লাউজটা, চোখে চশমা। আমি এইটাই আজীবন মনে রাখতে চাই, এই জন্য লাশের ছবি আমি দেখি। আমার কি সুন্দর সংসার আসলো, বউরা আসলো, নাতি নাটকে আসলো, পোলারা আসলো। 30 সেকেন্ড থেকে 1 মিনিটের জন্য বেঁচে গেছি। মানে আমি আসতেছি আর আমার স্ত্রী মসজিদের সামনে দাঁড়াইছে। ওর আব্বু যখন মারা গেছে তারপর থেকে বাবুরা অসুস্থ। একদিন মনে করেন 1 সপ্তাহ ভালো থাকে, তারপরে অসুস্থ। এরকম ভাবে দিনগুলো যাচ্ছে। আমার 2 নাতি নিয়ে, আমার ফ্যামিলিতে 7 জন এখন সদস্য, 2 বউ নিয়ে অসহায় অবস্থায় আমি দিন কাটতেছি। চুরিহাট্টা ট্র্যাজেডিতে নিহতদের মধ্যে 17 জনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। ঘটনার 1 বছরেও তেমন কোনো সরকারি সাহায্য পায়নি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। মানবেতর দিন কাটছে স্বজন হারানোদের। সহায় সম্বলহীন পরিবারগুলোর জীবন সংগ্রামের পথ মসৃণ করতে পাশে দাঁড়াবে সরকার, এগিয়ে আসবে সমাজের বিত্তবানরা, এমন প্রত্যাশা সবার। জ্বর, বমি ও পেট খারাপ নিয়ে বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ ট্যাংরা গ্রামের আরও 5 জন ভর্তি হয়েছেন। এর আগে গতকাল ওই গ্রামের 8 জন একই ধরনের অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। সবার অবস্থায় আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। দুপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্যাংরা গ্রাম পরিদর্শন করেন সিভিল সার্জন। তিনি জানিয়েছেন যারা আক্রান্ত হয়েছেন তারা পাশাপাশি 2টি বাড়িতে বসবাস করেন। খাদ্যে বিষক্রিয়ায় এমনটা হতে পারে, তবে পরীক্ষা নিরীক্ষা ছাড়া নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ইরানে প্রথমবারের মতো করোনা ভাইরাস বা কোভিড-19-এর কারণে 2 জনের মৃত্যু হলো, যার ফলে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যেও ভাইরাসটি মিলল। ইরান জানায় কম শহরের হাসপাতালে শ্বাসকষ্ট সহ আরও নানা জটিলতা নিয়ে ভর্তি হন 2 প্রবীণ। তাদের মৃত্যুর পর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলে। এদিকে মহামারী আকার ধারণ করা কোভিড-19-এর প্রকোপে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2128 জনে। গেল 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে 111 রোগী। বিশ্বজুড়ে আক্রান্ত 75,726 ব্যক্তি। জার্মানির হানাউ শহরে পৃথক 2টি সীসা বারে গোলাগুলির ঘটনায় হামলাকারী সহ কমপক্ষে 11 জন নিহত হয়েছেন। বুধবার রাতে চালানো হামলায় গুলিবিদ্ধ আরও 5 জন। পুলিশ জানায় স্থানীয় সময় রাত 10টা নাগাদ সিটি সেন্টার সীসা বারে এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করে আততায়ী। এরপরে দ্বিতীয় পানশালা রেনা বার অ্যান্ড ক্যাফেতে হামলা চালানো হয়। হামলাকারীর পরিচয় বলা হয়েছে টবিয়াস নামের ওই ব্যক্তি উগ্র ডানপন্থার অনুসারী ছিলেন। মিয়ানমারের রাখাইন ও শান প্রদেশে নতুন করে ছড়িয়েছে সহিংসতা। জাতিসংঘের বিবৃতি, গেল 10 দিনে 3 রোহিঙ্গা সহ 7 জনের প্রাণ গেছে, আহত অর্ধশতাধিক। সংস্থাটির দাবি, সেনাবাহিনী আর সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাতের শিকার হচ্ছে সাধারণ মানুষ, নতুনভাবে বাস্তুচ্যুত 1100-র বেশি মানুষ। গেল মাসেই জাতিসংঘ জানিয়েছে রাখাইনের 119টি এলাকায় গৃহহীন হয়েছে অর্ধলক্ষাধিক মানুষ। চলে গেলেন কিংবদন্তি প্রযুক্তিবিদ ল্যারি টেসলার। কম্পিউটারে কাট, কপি, পেস্ট এই পদ্ধতির জনক তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যম জানায় ৭৪ বছর বয়সী এই প্রযুক্তিবিদ মঙ্গলবার মারা যান। ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রে জন্ম নেয় এই প্রযুক্তিবিদ পড়াশোনা করেন ক্যালিফোর্নিয়া স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে, কর্মজীবন শুরু করেন টেক জায়ান্ট জেরক্সে। ১৯৭০ সালে আবিষ্কার করেন কম্পিউটারে কাট, কপি, পেস্ট কমান্ড। নারী টি-20 বিশ্বকাপের খবরে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে 5 রানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের 112 রানের টার্গেটে তারা করতে নেমে 106 রানে অল আউট হয় পাকিস্তান। টস জিতে প্রথমেই ব্যাটিংয়ে নেমে মাত্র 7 রানে 2 উইকেট হারায় সালমার দল। মুর্শিদা 43, ফারজানা 14 রানের ইনিংসে ভর করে 8 উইকেটে 111 রান করে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে সালমা ও জাহানার বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। জাভিরা খানের 41 রানের ইনিংস ছাড়া আর কেউ বড় স্কোর করতে না পারে 106 রানে অল আউট হয় পাকিস্তান। 22 রানে 4 উইকেট নেন বাংলাদেশের জাহানার আলম। পাকিস্তান সুপার লিগ পিএসএল শুরুর দিনে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন ওমর আকমল। পিসিবির দুর্নীতি বিরোধী সংস্থার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রিকেটের বাইরে থাকতে হবে 29 বছর বয়সী ওমরকে। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে এবার পিএসএল এ খেলার কথা ছিল। পাকিস্তানের হয়ে 121 ওয়ানডে ও 84 টি-20 খেলা এই ব্যাটসম্যানের, তবে কোন অভিযোগে এই নিষেধাজ্ঞা তা স্পষ্ট করেনি পিসিবি। 2011 সাল থেকে এখন পর্যন্ত ওমর আকমল 11 বার বিতর্কে জড়ালেন। সব খবর দেখছেন, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা সব খবর দেখছেন। বঙ্গবন্ধু কোনো দলের না, সবার, তাকে নিয়ে দলীয়করণ করতে চাই না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে মুজিব বর্ষ উদযাপন জাতীয় কমিটির সাথে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাদের বৈঠকে এমন মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। বলেছেন, মুজিব বর্ষে দেশের সংগ্রাম, সাফল্য, ইতিহাস ও অর্জন ফোকাস করা হবে। তিনি জানান, মুজিব বর্ষের আয়োজনে বিএনপিকে দাওয়াত দেওয়া হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে 22-23 মার্চ জাতীয় সংসদে বিশেষ অধিবেশন বসবে বলেও জানান ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু মুজিব আমাদের ইতিহাসের মহাবীর, মহানায়ক। বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের নেতা, তাকে নিয়ে আমরা দলীয়করণ করতে চাই না। সত্যের জন্য যুদ্ধ করা, অন্যায়ের কাছে মাথা নত না করাই হোক মুজিব বর্ষের লক্ষ্য। সকালে 14 দলের সভা শেষে এমন মন্তব্য করেছেন 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে জানিয়ে তিনি বলেছেন, মুজিব বর্ষের অঙ্গীকার নারী শিশু নির্যাতন মুক্ত বাংলাদেশ। নারী নির্যাতনকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে আইনমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন নাসিম। বাঙালি জাতি কোনোদিনও একজন ধর্ষকের কাছে, নারী নির্যাতনকারীর কাছে, শিশু নির্যাতনের কাছে পরাজিত হতে পারে না। এবার মুজিব বর্ষ হবে সামাজিক আন্দোলন করার মধ্য দিয়ে নারী শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করা, এই দানবের শক্তির বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করে এদেরকে সমস্ত সমাজ থেকে বিচ্ছিন্ন করে নিশ্চিহ্ন করে তোলা। চট্টগ্রামে ব্যস্ত দিন কাটিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। প্রয়াত নেতাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে অনানুষ্ঠানিকভাবে শুরু করেন নির্বাচনী কার্যক্রম। জয়ী হলে চট্টগ্রাম ঘিরে পরিকল্পনাও তুলে ধরেছেন তিনি। এ সময় তার সাথে থাকা বর্তমান মেয়র আজমল নাসির বলেছেন, নৌকার প্রার্থীকে জেতাতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। মানুষকে জলবদ্ধতা থেকে মুক্ত করতে পারবো, প্রথম সে পরিকল্পনায় হাত দেবো। তারপর স্বাস্থ্য আছে, শিক্ষা আছে, পরিচ্ছন্নতা আছে, সুয়ারেজের ব্যবস্থা নেই, এটা করতে হবে। কর্ণফুলী নদীকে আজকে শেষ করে দিচ্ছে। আমাদের সবার পরামর্শে আমি এই চট্টগ্রাম শহরকে সুন্দরভাবে পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য আমি প্রচেষ্টা চালিয়ে যাব। একসাথে আমরা বসে নির্বাচনের বৈতরণী কীভাবে পার হওয়া যায় পরিকল্পনা গ্রহণ করবো এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে ঝাঁপিয়ে পড়ব। চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী ঘোষণা করলেও নেতাকর্মীদের অপেক্ষায় রেখেছে বিএনপি। দলের মনোনয়ন পেতে আগ্রহী 5 নেতা, তবে মিলছে চমকের আভাস। কাউন্সিলর প্রার্থীরা দলীয় ফর্ম নিতে শুরু করলেও চূড়ান্ত হয়নি কারও মনোনয়ন। 24 ফেব্রুয়ারি প্রার্থী ঘোষণার কথা রয়েছে।
খেলা উৎসবমুখর পরিবেশে আসলে সবাই আমাদের নেতা নেত্রী সবাই আছে। 30% সুষ্ঠু নির্বাচন হলেও বিএনপি যেখানে প্রার্থী সবাই ইনশাল্লাহ আমরা জিতে আসবো। আজকে যেইভাবে ভোটাররা পিছিয়ে গিয়েছে আমাদেরকে তাদের প্রতি জাগ্রত করতে হবে যে আমরা ভোট কেন্দ্রে যাবো এবং আমরা ভোট দিতে পারবো। বিএনপি তৃণমূল থেকে যারা উঠে এসেছেন এবং নিবেদিত তাদেরকে আমরা প্রায়োরিটি লিস্টে রাখছি। এরপরে হচ্ছে যে তার এলাকায় সামাজিক গ্রহণযোগ্যতা কী আছে এবং চারিত্রিক বৈশিষ্ট্যটা কী। খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিলে শুধু সরকার নয়, বাংলাদেশকে দায় নিতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিচার বিভাগকে স্বাধীনভাবে চলতে দিলে রোববার বিএনপি চেয়ারপারসন জামিন পাবেন বলেও আশা করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধনে এসব কথা বলেছেন নজরুল ইসলাম। এ সময় তিনি মানবিক কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন দাবি করেন। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী মানববন্ধন অনুষ্ঠান শেষ করতে না দেয় ক্ষোভও জানিয়েছেন তিনি। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দিন। তার জামিনের আবেদন করা হয়েছে। স্বাধীনভাবে বিচার বিভাগ চলতে পারলে তার জামিন হবে ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়া কোনো অপরাধ করে নাই। তাকে তীরের দিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া একটা অমানবিক অপরাধ, এবং সে অপরাধ শুধু সরকারের হবে না, বাংলাদেশকে সে অপরাধের দায় নিতে হবে। শরীয়তপুরের গোসাইরহাট শামসুর রহমান কলেজের 6 ছাত্রীকে উত্ত্যক্ত যৌন হয়রানির মামলায় আরিফুল ইসলাম নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অনার্স 4th বর্ষের শিক্ষার্থী আরিফকে সকালে গ্রেফতার করা হয়। এর আগে গতরাতে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়ামিন শিকদার সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী এক ছাত্রী। তদন্তে অভিযোগের সত্যতা মেলায় অভিযুক্ত 10 শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুপারিশ করেছে কলেজ কর্তৃপক্ষ। এবং সিসিটিভির ফুটেজে 17 ফেব্রুয়ারি ছাত্রীদের পথ আটকে অসভ্য আচরণ করতে দেখা যায় ইয়ামিন ও তার সহযোগীদের। ইতিমধ্যে আমরা 8 নম্বর আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করছি। সে হিসাব বিজ্ঞানের 4th বর্ষের ছাত্র। আর বাকি আসামিকে অ্যারেস্ট করার জন্য আমরা জোর প্রচেষ্টা চলছে এবং ভিকটিমের পরিবারকে নিশ্চয়তা দেওয়ার জন্য আমরা সকল পরিবার পদক্ষেপ গ্রহণ করেছি। গ্রামীণ ফোনের কাছে বিটিআরসির পাওনা 12,580 কোটি টাকার মধ্যে আগামী সোমবারের মধ্যে 1,000 কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এর আগে 3 মাসের মধ্যে 2,000 কোটি টাকা দেওয়ার নির্দেশনা ছিল। 3 মাস পেরিয়ে গেলেও টাকা না দিয়ে 12 ফেব্রুয়ারি রিভিউ আবেদন করে গ্রামীণ ফোন। দুপুরে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে এই আদেশ দেন আদালত। গ্রামীণ ফোনের আইনজীবীদের অনুনয় বিনয়ের পরিপ্রেক্ষিতে আগামী 24 তারিখ এটা সোমবার রাখা হয়েছে এবং গ্রামীণ ফোনকে নির্দেশ দেওয়া হয়েছে ওই দিনের ভিতরে অন্ততপক্ষে 1,000 কোটি টাকা জমা দেওয়ার জন্য। 1,000 কোটি টাকা পেমেন্ট করে সোমবারের মধ্যে আসলে ওনারা রিভিউ পিটিশনটা আবার কনসিডার করবেন। আমরা এখন কোম্পানির সাথে বসবো, কোম্পানিকে কোর্টের আদেশটা জানাবো। এদিকে সময় মতো নবায়ন ফি দিতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি আরও 33টি ইন্টারনেট সংযুক্ততা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে। সেই সাথে আগামী 1 মাসের মধ্যে বকেয়া অর্থ পরিশোধ না করলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা দায়েরের কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানগুলোর লাইসেন্সের মেয়াদ 5 বছর উত্তীর্ণ হওয়ার পরও নবায়ন না করে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে। একই অভিযোগে গত সোমবার 32টি আইএসপির লাইসেন্স বাতিল করা হয়। দেশে ধনী গরিবের বৈষম্য প্রতিনিয়তই বাড়ছে। সবচেয়ে দরিদ্রদের তুলনায় সবচেয়ে বিত্তশালীর আয় 31 গুণ বেশি। আর এভাবে চললে বছরে 1% হারে উপার্জন কমবে নিম্ন আয়ের মানুষের। সকালে এসডিজির অর্জন নিয়ে আয়োজিত সেমিনারে কথা জানিয়েছে বেসরকারি সংস্থা সিপিডি। গবেষকরা বলেন, শুধু বিদেশের টাকা এসডিজি লক্ষ্য অর্জনের চেষ্টা সঠিক না, পুরো প্রক্রিয়া যুক্ত করতে হবে বেসরকারি খাতকে। Possible to make a difference. পরিবর্তন অসম্ভব না, কিন্তু সে চেষ্টা আন্তরিক না। কেননা আমরা কতটা সক্ষম হয়েছি তার পরিসংখ্যানই পাওয়া যায় না। এসডিজি 10 যেটা খুবই গুরুত্বপূর্ণ, এমডিজির সময়ও যেটা আমরা অর্জন করতে পারিনি, সেটা হচ্ছে অসাম্য, বৈষম্য। সেটাও কিন্তু আমরা পিছিয়ে রয়েছি। Overall holistic exercise by the government which can reach out to all the different players, because whilst this group over here covers a very large civil society constituency. বাংলাদেশের সরকারকে অর্থায়নের ক্ষেত্রে আরও বেশি মনোযোগী হতে হবে। এটা শুধুমাত্র বিদেশের টাকা নির্ভর করে নিজের দেশে টেকসই উন্নয়ন কর্মসূচি করার অভিপ্রায়টা সঠিক না।
নারীর অমূল্যায়িত কাজের স্বীকৃতি দিতে সরকার আন্তরিক। ঘরে কিংবা বাইরে নারীরা সংসারের জন্য যেসব কাজ করেন তা মূল্যায়নে আগামী বাজেটে প্রস্তাবনা রাখার কথা জানালেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। দুপুরে রাজধানীর ব্র্যাক সেন্টারে মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সংলাপে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় বক্তারা নারী সেবামূলক কাজের মূল্যায়নের জন্য জাতীয় আয় পরিমাপ পদ্ধতি সংস্কারের দাবি জানায়। অর্থমন্ত্রী জাতীয় আয় পরিমাপের পদ্ধতি সংস্কারের দাবিকে সমর্থন জানিয়ে বলেন, নারীরা ভালোবেসে সংসারের জন্য যে কাজ করে তার আর্থিক মূল্য হয় না। আমিও আপনাদের হয়ে আমি তাদের কাছে আমি বিষয়টি তুলে ধরবো যে আমার মা তিনি কি অপরাধ করেছিলেন, তিনি আমাকে বড় করেছেন, তার তো কোনো কার্যক্রম স্বীকৃতি পায় না এবং তাদের হিসাবে কোনো স্বীকৃতি পায় না। আমি এই বিষয়টি অবশ্যই সেখানে তুলে ধরবো। ব্যাংকিং খাতে দুরবস্থা নিয়ে শঙ্কিত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। খেলাপি ঋণকে বড় সমস্যা মনে করেন তিনি। নিজ আমলে ব্যবস্থা নিতে না পারায় কিছুটা আক্ষেপও আছে তার। লুটপাট বন্ধে কঠোর নীতিমালা এবং তা প্রয়োগ জরুরি বলেও মনে করেন সাবেক এই অর্থমন্ত্রী। আর এতে যদি কিছু ব্যাংক বন্ধ হয়ে যায় তা অর্থনীতিতে তেমন প্রভাব ফেলবে না বলেও মনে করছেন আবুল মাল আব্দুল মুহিত। বহুদিন ধরে এই ব্যাংকিংয়ের দুরবস্থা, নন পারফর্মিং লোনস ইজ দ্য প্রবলেম, এবং সেইখানে কোথাও যে কিছু হচ্ছে বলে মনে হয় না। NPL cannot be more than that much. If you exceed this target, you have no business to do. You die, finished. তাতে কি হলো? 48টা ব্যাংক আছে, 10টা 15টা 20টা 30টা চলে গেলে কোনো ক্ষতি নাই দেশের। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আগামী বছর থেকে কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে। তবে এ প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। এ বিষয়ে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান। বুয়েটে আগের প্রক্রিয়াতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ সহ 9 দফা দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এতে অন্তত 12 জন আহত হয়েছেন। দুপুরে যশোর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছে শুভ নামে এক শিক্ষার্থী। জানিয়েছেন, বুধবার শান্তিপূর্ণভাবেই কর্মসূচি চলছিল। দুপুর থেকে আন্দোলন থেকে সরে আসতে হুমকি ধামকি দেওয়া হয়। রাতে বহিরাগতরা আতঙ্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়। ওরা প্রথমে আমাদের পাথর ছুঁড়ে মারে, মারতে মারতে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে সবাই উপরে উঠে আমাদের মানে যেরকমভাবে পেরেছে মারেছে। অনেক ছেলেপেলে ওরা নিয়ে আসছিল হল থেকে, ওরা সব ফার্স্ট ইয়ারের, ওরা কেউই আসেনি, ওদের জোর করে মানে সামনে এনে রেখে দিছে। খুন হলেন ব্রুকলিনের 20 বছর বয়সী মার্কিন র্যাপার পপ স্মোক। পুলিশ জানিয়েছে বুধবার হলিউড হিলসের নিজ বাড়িতে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত হত্যাকারীর সন্ধান পাওয়া না গেলেও তদন্ত চলছে। প্রাথমিকভাবে র্যাপারের সাথে পূর্বশত্রুতা রয়েছে এমন কয়েকজনের নাম সংক্ষিপ্ত তালিকায় রেখেছে পুলিশ। গেল বছরই তার গান আর অ্যালবামে মেতেছিল গোটা যুক্তরাষ্ট্র। র্যাপারের হঠাৎ মৃত্যুতে শোকস্তব্ধ হলিউডের মিউজিক পাড়া। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সম্পৃক্ততার কথা অস্বীকারের বিনিময়ে উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ক্ষমার প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার লন্ডনের আদালতে এই দাবি করেছেন অ্যাসাঞ্জের আইনজীবী। জানিয়েছেন, 2017 সালে লন্ডন সফরকালে ট্রাম্পের হয়ে প্রস্তাবটি দেন সাবেক কংগ্রেস সদস্য ডেনা রোরব্যাক। রিপাবলিকান এই নেতার দাবি প্রেসিডেন্টের হয়ে নয়, বরং নিজে থেকেই এই পদক্ষেপ নিয়েছিলেন। ভারতের তামিলনাড়ুতে সিনেমার শুটিংয়ের সময় ক্রেন দুর্ঘটনায় 3 জনের প্রাণ গেছে, অন্তত 11 জন আহতও হয়েছে। সময় অল্পের জন্য প্রাণে বাঁচে ভারতের কিংবদন্তি অভিনেতা কমল হাসান এবং অভিনেত্রী কাজল আগরওয়াল। ভারতের গণমাধ্যম জানায়, দক্ষিণ পরিচালক শঙ্করের ইন্ডিয়ান 2 এই মুভি শুটিং চলছিল চেন্নাইয়ের একটি স্টুডিওতে। এ সময় লাইট সেটআপ ক্রেন ভেঙে পড়ে। ঘটনাস্থলে 3 সহকারী পরিচালকের প্রাণ যায়। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গুচি বরাবরই পরিচিত বৃত্তের বাইরে ফ্যাশন ব্র্যান্ড। মিলান ফ্যাশন উইকে আবারও প্রমাণ হলো সেটা। র্যাম্পের পেছনে শেষ মুহূর্তে তাড়াহুড়ো, পোশাক পরিচ্ছদ পরিধান, মেকআপ সবকিছুই উঠে এলো দর্শকের সামনে। কাঁচের গোলাকার র্যাম্পের মূল কারিগর গুচির ক্রিয়েটিভ ডিরেক্টর আলেহান্দ্রো মিশেল। তার দাবি, পর্দার পেছনের লোকগুলোর হাতের জাদুই মোহিত করে বিশ্বকে। পোশাকে স্পষ্ট ডিজাইনারের খামখেয়ালি চিন্তাভাবনার প্রতিফলন।
চেন্নাইয়ের বালিমাই সিনেমায় অভিনয় করতে গিয়ে আবারও আহত হয়েছেন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। মোটরসাইকেল স্টান্ট করতে গিয়ে বেশ গুরুতর আঘাত পেয়েছেন তিনি। তবে ওই দিনের শুটিং শেষ করেই ফেরেন এই অভিনেতা। মোটরসাইকেল প্রেমী অজিত কুমার প্রায় সিনেমার বাইক স্টান্ট নিজেই করে থাকেন। আপনারা সব খবর দেখছেন, ছোট্ট আরো একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, সাথেই থাকুন। আবারও সবাইকে স্বাগত সব খবরে। রাজধানীর উত্তরায় কিশোরী গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। দুপুরে রাজু কমার্শিয়াল কমপ্লেক্সের পেছনে 7 নম্বর সেক্টরে 5 নম্বর রোড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। হঠাৎ চিৎকার এবং পড়ে যাওয়ার শব্দে ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। টাঙ্গাইল ও গাজীপুরের সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ 3 জন নিহত হয়েছে। ঢাকা এরিচা মহাসড়কে দুর্ঘটনায় একটি প্রাইভেট কার পুড়ে গেছে, এতে 3 জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে 3 যাত্রী নিয়ে গাজীপুর থেকে গোপালগঞ্জ যাচ্ছিল প্রাইভেট কারটি। মানিকগঞ্জে শিবালয়ের ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে আগুন ধরে যায় প্রাইভেট কারে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় প্রাইভেট কারের যাত্রী, নারী ও শিশুসহ 3 জন গুরুতর আহত হয়েছেন। এদিকে টাঙ্গাইলের কালীহাতিতে বাস চাপায় ইমন ও শাওন নামে মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছে। এছাড়া গাজীপুরের কালীগঞ্জে ইজি বাইক খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে দাখিল পরীক্ষার্থী মেয়ে। প্রভাবশালীদের দিনাজপুর ও পাবনায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে 3 জন নিহত হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি নিহতরা ডাকাতি, হত্যা সহ একাধিক মামলার আসামি। দিনাজপুরের নবাবগঞ্জ থানার ওসি জানিয়েছেন, গত রাতে ডাকাত দলের সদস্য রফিকুল ইসলাম এবং ওয়াজেদ আলীকে আটক করা হয়। ভোরে তাদের নিয়ে ছোট মাগুরা গ্রামে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় পুলিশ। তাদেরকে লক্ষ্য করে তখন ডাকাতরা গুলি চালায়, পাল্টা জবাব দেয় পুলিশ। দুপক্ষের গোলাগুলিতে নিহত হন রফিকুল ও ওয়াজেদ। তুরাগ নদের বিরলি এলাকায় চলা অভিযান বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ প্রভাবশালীদের বাধায়, তবে খনন কাজ চলছে। সকাল 10টার দিকে তৃতীয় দিনের মতো বিরলি এলাকায় অভিযান শুরু করে কর্তৃপক্ষ। ঘণ্টাখানেক চলার পরে প্রভাবশালীদের বাধায় তা বন্ধ হয়ে যায়। 1টার দিকে আবারও কার্যক্রম শুরু হলে তা কিছুক্ষণ চলে, আবারও আসে বাধা। পরে উচ্ছেদ অভিযান বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ, চালায় খনন কাজ। এর আগে গেল 2 দিনে চলা অভিযানে অবৈধ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। 70 ফিটের মতো জায়গা তারা নদীর জায়গা দখল করে এইভাবে বালি ভরাট করে রেখেছে। নদী যারা অবৈধভাবে দখল করে রেখেছিল সেগুলো বালি এবং স্থাপনা আমরা অপসারণ করেছি, উচ্ছেদ করেছি। আদর্শ মানুষ হতে হলে পড়াশোনার পাশাপাশি শিশু কিশোরদের খেলাধুলার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে রাজধানীর মধুবাগে শহীদ লেফটেন্যান্ট সেলিম শিক্ষালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী কথা বলেছেন। মেধা বিকাশে শিশুর প্রতি যত্ন এবং তাদের সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত করারও তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি শিশুদের প্যারেড পরিদর্শন এবং অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন। দেশের গৃহহীন প্রতিটি পরিবারকে বাসস্থানের আওতায় আনবে বর্তমান সরকার, এমনটাই জানিয়েছেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন। দুপুরে লালমোহন উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভূমি ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে কথা জানিয়েছেন। তিনি বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সমাজের অসহায় মানুষের খাদ্য, বস্ত্র ও বাসস্থান সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। একটি মানুষও গৃহহীন থাকবে না, এটা মাননীয় শেখ হাসিনার কমিটমেন্ট। প্রকৃত ভূমিহীন যাদের খোলা আকাশের নিচে পরিবার নিয়ে থাকতে হয়, আজকে সেই মানুষদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এই কর্মসূচি। মুজিববর্ষ উপলক্ষে নওগাঁ উপজেলা প্রশাসন ও তথ্য কেন্দ্রের আয়োজনে সুবিধা বঞ্চিত নারীদের বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেছেন, তথ্য কেন্দ্রের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া নারীদের মাঝে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া হচ্ছে, এতে দেশের আর্থ সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। অনুষ্ঠানে কয়েকশো নারী অংশ নেন।
নানা আয়োজনে কিশোরগঞ্জে উদযাপিত হচ্ছে দৈনিক যুগান্তর পত্রিকার 21তম প্রতিষ্ঠাবার্ষিকী। দুপুরে সুরগঞ্জ শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে এই আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, নির্ভীক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে অগণিত পাঠকের মন জয় করেছে যুগান্তর। আগামীতেও পত্রিকাটি এই ধারাবাহিকতা ধরে রাখবে এমন প্রত্যাশা পাঠকদের। অনুষ্ঠানে সংসদ সদস্য আহমেদ তৌফিক সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের রাবেয়া আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজ প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মুস্তাফিজুর রহমান। প্রতিযোগিতায় 42টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয় অতিথিরা। মিলান ফ্যাশন উইকে অভিষেক ঘটল জিল স্যান্ডার ব্র্যান্ডের। সাদা, ধূসর, ডিমের কুসুম ও খোলসের মতো ফিকে রঙের প্রাধান্যই বেশি ছিল। পাশাপাশি র্যাম্পে ছিল নেভি ব্লু, কালো ও লালের উপস্থিতি। পোশাকে বাবল কোটস, বেল্টেড জ্যাকেটের সাথে প্যান্টালুন, পার্টি গাউনের ফোড়া হাতা আর পাড়ের কুঁচি নজর কেড়েছে সবার। আভিজাত্যের সাথে আধুনিকতার মিশেলে মুগ্ধ দর্শকরা। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক কপিল দেবের ভূমিকায় রণবীর সিং এর চমকপ্রদ ফার্স্ট লুক ইতোমধ্যেই সবাই দেখেছেন। 83 নামের সিনেমাটিতে কপিল দেবের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে রণবীরের বাস্তব জীবনের অর্ধাঙ্গিনী দীপিকাকে। কয়েক মাস আগেই কপিলের ভূমিকায় রণবীরের ফার্স্ট লুক বেশ প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। এবার রণবীরের হাত ধরে সামনে এলেন রমির ভূমিকায় অভিনয় করা দীপিকা পাডুকোন। আবারও স্পোর্টসে ইউরোপা লিগের খবরে সেরা 16 নিশ্চিতের লড়াই আজ মাঠে নামছে 32 দল, যেখানে দিনের বিগ ম্যাচে ক্লাব ব্র্যাগের বিপক্ষেই লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড। অপর ম্যাচে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের আতিথ্য নেবে আর্সেনাল। মৌসুমে নিজেদের বাজে সময় অনেকটাই পার করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ 5 ম্যাচের 4টিতেই জিতেছে রেড ডেভিলস, পয়েন্ট ভাগাভাগি করেছে একটিতে। রাত 11:55 ম্যাচটি শুরু হবে। অপর ম্যাচে গ্রিক দল অলিম্পিয়াকোসের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে আরেক ইংলিশ দল আর্সেনালকে, যদিও নিজেদের শেষ 5 ম্যাচে পরাজয়ের মুখ দেখেনি গানার শিবির। দলের কোচ মিকেল আর্তেতার অধীনে এই প্রথম ইউরোপিয়ান প্রতিযোগিতায় লড়বে আর্সেনাল। লিগে খুব একটা ছন্দে নেই দলটি, তাই চ্যাম্পিয়ন্স লিগের পরের মৌসুমে জায়গা করে নিতে ইউরোপা লিগই ভরসা গানারদের। রাত 2টায় শুরু হবে দু দলের লড়াই। আর এই ছিল আজকের সব খবর। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/Jamuna Television, YouTube/Jamuna TVBD। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।